সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যা হোক, আজকে আমরা একটা টপিক শুরু করব যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের 9-10-এও লাগবে, আবার এইচএসসিতেও আমাদের লাগবে। সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আমরা অলরেডি এই টেকনিক এডুকেশনে অনেকগুলো আমাদের হচ্ছে ভিডিও আপলোড করা আছে শুধু কমপ্লেক্স সেন্টেন্সের উপরে। সেখানে আমাদের সমস্ত নিয়মই প্রায় আলোচনা করা আছে, যেখান থেকে আমাদের সাধারণত কোশ্চেনগুলো আমাদের সাধারণত আসে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এই যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আমরা করেছিলাম অনেকগুলো নিয়ম। তো এখন আসলে বোর্ড কোশ্চেনটা কেমন হইতে পারে, মানে আমাদের যে বোর্ডে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো কেমন হইতে পারে। তো সেটা হচ্ছে আমরা মূলত এখানে একটু সলভ করব, অর্থাৎ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বোর্ড কোশ্চেন সলভ পার্ট 1। তো আশা করি আপনাদের সবাইকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পাবো। আর আজকে আমাদের বোর্ড এই যে কোশ্চেনগুলো, এই টপিক্সের উপর যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আমরা কীভাবে সলভ করতে পারবো সেই জিনিসগুলো হচ্ছে আমরা মূলত এখানে দেখব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি না টেনে টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই কোশ্চেনগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স পরীক্ষাতে যেভাবে আসুক না কেন আমরা আশা করি পারবো। তবে তার আগে বিনীত অনুরোধ থাকবে, যারা আমরা নিয়মগুলো এর আগে আমরা দেখি নাই, এই নিয়মগুলো কি করব, আগে হচ্ছে আমাদের এই টেকনিক এডুকেশনের আমাদের এই চ্যানেলেই অনেকগুলো আমাদের এই টপিক্সের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন নিয়ম দেওয়া আছে। তো সেই নিয়মগুলো হচ্ছে আমরা আগে দেখব, দেখার পরে আমরা হচ্ছে যে এইটার হচ্ছে আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। তো যাই হোক, আমরা শুরু করি। আমাদের একদম প্রথম 1 নম্বর থেকে শুরু করব। এগুলো সবগুলো বোর্ড কোশ্চেন, বিভিন্ন বোর্ডে আমাদের কোশ্চেনগুলো আসছে, কোনো কোশ্চেন একাধিকবারও আসছে। সো এই কোশ্চেনগুলো আমরা অবশ্যই মনোযোগ সহকারে করার ট্রাই করব। তো আমরা 1 নম্বর কোশ্চেন যেটা দেখছি, ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয় তাহলে আমাদের কি হবে। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি, ইফের সাথে আমাদের কোন টেন্স দেওয়া আছে, ইফের সাথে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের দেওয়া আছে। তাহলে আমরা একটা বিষয় জানি যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস হচ্ছে আমাদের কি ফিউচার, অর্থাৎ ইফের সাথে সবসময়ের জন্য আমাদের কন্টেন্স দেওয়া থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর মেইন ক্লোজটা আমাদের কিসে করতে হবে, ফিউচার ইনডিফিনিট আমাদের বেসিক্যালি করতে হবে। ওকে, তাহলে আমরা যে স্ট্রাকচারটা বলেছিলাম যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, যেটা হচ্ছে আমাদের কোথায় ছিল, ফার্স্ট কন্ডিশনে ছিল। তো ফার্স্ট কন্ডিশনটা কি, এটা কিন্তু আমি আলোচনা করেছি, অর্থাৎ হচ্ছে যে আমাদের এই টেকনিক এডুকেশনের যে আমাদের হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উপরে বিভিন্ন নিয়ম করা আছে, সেখানে কিন্তু আমাদের আলোচনা করা আছে হোয়াট ইজ ফার্স্ট কন্ডিশন। কারণ আমরা জানি যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু 3 ধরনের, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, আর হচ্ছে আমাদের কি থার্ড কন্ডিশন। তো আমরা শুরুতেই যেটা বলছি যে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে। তাহলে এখন আমাদের এখানে অবশ্যই ফিউচার টেন্স ইউজ করতে হবে। তবে ফিউচারের জায়গায় আমি এখানে যে কাজটা করতে পারি, আমরা চাইলে মেও দিতে পারি, আবার চাইলে আমরা কি করতে পারি, কেন কিন্তু আমরা দিতে পারি। কারণ আমরা জানি যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, বাট বর্তমান আধুনিক বা কমিউনিকেটিভ ইংলিশে উইলের পরিবর্তে আমরা কি করতে পারি, ক্যান অথবা মেটাকে ইউজ করতে পারি। তাহলে যদি বৃষ্টি হয় আমরা এখানে লিখলাম উই ক্যান নট গো আউটসাইড, উই ক্যান নট গো আউটসাইড। তাহলে আমি এটা লিখলাম। কেউ যদি এটা যদি পছন্দ না করে অন্য কিছু লিখতে পারে, যে ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয় তাহলে আমরা বলতে পারি উই উইল ওয়েট, তাহলে আমরা কি করব, ভিজে যাব, এটাও কিন্তু হইতে পারে। আমাকে যে এই ক্যান নটই দিতে হবে, নেগেটিভ যে করতে হবে এমনটা কিন্তু না, কারণ আমাদের মেইন ক্লোজে কি লাগবে, উইল, মে, ক্যান, এই তিনটার যে কোনো একটা লাগবে, এবং তারপরে আমরা কি দিব, V1 মানে ভার্বের কোন ফর্মটা ইউজ করব, প্রেজেন্ট ফর্মটা আমরা ইউজ করব। তাহলে আমরা দেখলাম যে ইফের সাথে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, বিদায় সেক্ষেত্রে মেইন ক্লোজটা আমরা কোন টেন্সে করেছি, ফিউচার ইনডিফিনিটে কিন্তু আমরা অলরেডি আমরা করেছি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু অত্যন্ত ক্লিয়ার যে আমাদের হচ্ছে ফার্স্ট কন্ডিশন যেটা থাকে যে ইফের সাথে সবসময়ের জন্য আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, দেন তখন আমরা মেইন ক্লোজে আমরা কাগজ করব উইল, মে, ক্যান অথবা উড, কুড, মাইট, এই তিনটার যে কোনো একটাকে আমাদের ইউজ করতে হবে। 2 নম্বরটাতে আমরা আসি, স্টুডেন্টস গো টু কলেজ, অর্থাৎ স্টুডেন্টরা হচ্ছে কলেজে যায় সো দ্যাট। তো আমরা একটা বিষয় জানি, সো দ্যাট একটা নিয়ম ছিল, সো দ্যাট যদি আমাদের একসাথে থাকে তাহলে এরপরে আমাদের যে কাজটা করতে হবে, ক্যান, কুড, মে, মাইট, এই চারটার যে কোনো একটাকে আমাদের সাধারণত কী করতে হবে, ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সো দ্যাটটা আমাদের একসাথে দেওয়া আছে, যে স্টুডেন্টরা সাধারণত কলেজে যায় সো দ্যাট। এখন হচ্ছে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা স্টুডেন্টসের পরিবর্তে একটা প্রোনাউন দিতে পারি কি, দে। আর এখানে আমাদের যেহেতু আমরা গো দিয়েছি, একটু যদি খেয়াল করি যে আমাদের ভার্বটা যেটা আছে এটা কিন্তু আমাদের কিসে দেওয়া আছে, প্রেজেন্টে। তাহলে প্রেজেন্টে যদি থাকে তাহলে আমরা এখানে কি ইউজ করব, ক্যান অথবা মেটাকে ইউজ করব।
তাহলে আমরা এখানে যেটা লিখলাম স্টুডেন্ট গো টু কলেজ সো দ্যাট দে ক্যান, এরপর আমরা এখানে কি দিতে পারি লার্ন, দে ক্যান তার সাথে আমরা এখানে কি লিখলাম লার্ন। এতটুকু পর্যন্ত যদি আমি লিখি তাহলেও কিন্তু হবে। আমরা এখানে চাইলে ক্যানের জায়গায় কি দিতে পারতাম, আমরা চাইলে কিন্তু এখানে মেয়েটাকেও কিন্তু কি করতে পারতাম দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা হতো না। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে স্টুডেন্ট গো টু কলেজ, ছাত্ররা হচ্ছে কলেজ যাবে, সো দ্যাট দে মে অথবা ক্যান তার সাথে আমরা এখানে কি দিয়েছি লার্ন, যাতে তারা এখানে কি করতে পারে শিখতে পারে। ওকে, এরপরে আমরা যেটা লিখছি যে আই ডিড নট গেট দ্য জব। তাই এখানে আমরা একটা জিনিস যদি খেয়াল করি যে আই ডিড নট গেট দ্য জব, আমি চাকরিটা কিন্তু পাইনি। এরপরে আমাদের এখানে কি দেওয়া আছে, অলরেডি আমাদের কিন্তু দো দেওয়া আছে। তো আমরা জানি যে দো, অলদো এবং বাট, এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস হচ্ছে বিপরীত একটা জিনিসকে কি করে থাকে যুক্ত করে থাকে। যেমন একটা যদি পজিটিভ অর্থ প্রকাশ করে আর একটা হচ্ছে কি নেগেটিভ। যেমন সে ধনী কিন্তু কি অসৎ। আবার বলতে পারি যে দো হি ওয়াজ, আমি লিখলাম পুওর, দো হি ওয়াজ পুওর হি ওয়াজ অনেস্ট, যদিও সে গরিব ছিল তারপরে সে কিন্তু কি ছিল সৎ ছিল। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে এখানে দো দিয়েছি, তো দো মানে আমাদের কিন্তু দুইটা বিপরীত ধর্মী জিনিসটাকে আমাদের সাধারণত যুক্ত করে। তাহলে আমি এখানে বললাম যেটা আই ডিড নট গেট দ্য জব, আমি চাকরিটা কি পাইনি। এরপর আমরা যেটা লিখলাম দো মানে হচ্ছে আমাদের কি যদিও। দো এখানে আমি লিখলাম আই ওয়ার্ক হার্ড, অথবা এখানে লিখলাম মাই রেজাল্ট ওয়াজ গুড। আর একটা বিষয় এখানে কিন্তু আমরা যেটা করেছি ডিড নট গেট, এটা আমরা দেখতে পাচ্ছি ডিড নট গেটটা হচ্ছে আমাদের কিসে দেওয়া আছে পাস্টে, সো পরেরটা আমাদের পাস্টে করতে হবে। দো এখানে আমি লিখলাম হচ্ছে মাই, এরপর আমরা যদি লিখি রেজাল্ট ওয়াজ, তার সাথে আমরা কি লিখতেছি গুড, যদিও আমাদের রেজাল্টটা কি ছিল ভালো ছিল, এই কারণে আমি কিন্তু কি পাইনি চাকরিটা কিন্তু পাইনি। তাহলে আমাদের এখানে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে একটা সেন্টেন্সের সাথে আমাদের আরেকটা সেন্টেন্সের কি মানে বিপরীত রিলেশন, যে একটা আমাদের পজিটিভ অর্থ প্রকাশ করতে আসে আর একটা হচ্ছে আমাদের কি নেগেটিভ অর্থ হচ্ছে আমাদের প্রকাশ করছে। 4 নম্বর আসি, মাই ফ্রেন্ড কেম টু মাই হাউস, আমার ফ্রেন্ড হচ্ছে কি আমার বাড়িতে এসেছিল। এরপর লিখছি হোয়াইল। তাহলে এটাও যদি একটু খেয়াল করি যে এটা আমাদের কোন টেন্সে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের কিন্তু পাস্ট টেন্সে দেওয়া আছে। কারণ এই যে আমরা ভার্বটা যদি একটু খেয়াল করে দেখি কেম, তাহলে মাই ফ্রেন্ড কেম টু মাই হাউস, আমার ফ্রেন্ড কি করেছিল আমার বাড়িতে এসেছিল হোয়াইল। তো এখন একটা বিষয়, হোয়াইল যখন থাকবে, হোয়াইল থাকলে আমরা সাধারণত কোন টেন্স ইউজ করে থাকি, হোয়াইল থাকলে আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আর এটাকে আমাকে পাস্টেই করতে হবে, কারণ প্রিন্সিপাল ক্লোজটা অলরেডি আমাদের কিসে দেওয়া আছে পাস্টে দেওয়া আছে। তাহলে আমি এখানে যেটা করলাম যে প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে যে আমাদের যেহেতু পাস্ট টেন্সে আমাদের দেওয়া আছে, এখানে আমাদের যেটা দেওয়া আছে হোয়াইল, তাহলে হোয়াইলের সাথে আমরা সাধারণত বেসিক্যালি যে কাজটা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করব। এখানে আমাদের যে বিষয়টা থাকছে মাই ফ্রেন্ড কেম টু মাই হাউস, আমার ফ্রেন্ড হচ্ছে আমার বাড়ির দিকে এসেছিল হোয়াইল, এখন আমি এখানে একটা কি করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তাহলে আমি কি লিখলাম আই ওয়াজ প্লেইং, যখন আমি কি করতেছিলাম খেলতেছিলাম। এখন আমাকে যে কি এখানে প্লেইংই দিতে হবে এমন কিন্তু না, এখানে আমি দিতে পারি আই ওয়াজ ওয়াচিং টিভি, আই ওয়াজ স্লিপিং, যে কোনোটাই কিন্তু আমরা দিতে পারবো। তো আমি এখানে যেটা করেছি যে আমাদের প্রিন্সিপাল ক্লোজটা অলরেডি কিসে দেওয়া আছে পাস্ট টেন্সে দেওয়া আছে, সো আমাকে সাবঅর্ডিনেট ক্লোজটা আলটিমেটলি কোন টেন্সে করতে হবে পাস্ট টেন্সে করতে হবে, এবং পাস্টের কোনটাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে আমরা করব। এই জন্য কিন্তু আমরা এখানে লিখেছি হচ্ছে কি আই ওয়াজ, তার সাথে আমরা এখানে কি লিখছি প্লেইং। তাহলে আমরা এটা দেখলাম। 5 নম্বরটাতে আসি, অ্যাজ ই স্টাডিড ভেরি সিরিয়াসলি, যেহেতু সে মানে স্টাডিটা কি করেছিল খুব সিরিয়াসলি করেছিল, মানে পড়াশোনাটা সে কি করেছিল ভালোভাবে করেছিল। কারণ আমরা একটা বিষয় জানি অ্যাজ মানে কিন্তু কি, অ্যাজ মানে হচ্ছে যেহেতু, যেহেতু সে পড়াশোনাটা খুব সিরিয়াসলি করেছিল, তাহলে এখন আমি এখানে লিখতে পারি যে হি গট জিপিএ 5, আমি সিম্পলি লিখলাম যে হি গট জিপিএ 5। ওকে, তাহলে এখন আমাদের যে বিষয়টা থাকলো যে হি গট জিপিএ 5, কেন আমরা দিলাম এটা কিন্তু আমাদের পাস্টে আমাদের দিতে হবে, যেহেতু সে সিরিয়াসলি পড়াশোনা করেছে, তাহলে সিরিয়াসলি পড়াশোনার কারণে সে কিন্তু কি পেয়েছে জিপিএ 5 কিন্তু পেয়েছে। তাহলে আমরা এখানে আমাদের এইটার সাথে আমরা আরেকটা মিল করলাম। আর আমরা একটা বিষয় জানি যে অ্যাজ সিন্স এবং বিকজ, এগুলো আমাদের হচ্ছে এই চ্যানেলের আমাদের নিয়মে লেখা আছে, অ্যাজ সিন্স এবং বিকজ এই তিনটার দ্বারা আমরা জানি যে কজ ডট ডট ইফেক্ট হবে। তার মানে আমরা এখানে দেখেছিলাম অ্যাজের সাথে কিন্তু আমাদের অলরেডি কি দেওয়া আছে একটা কজ বা কি দেওয়া আছে কারণ দেওয়া আছে, এবং দেন পরবর্তীতে কিন্তু আমরা কি করলাম একটা ইফেক্ট বা আমরা কি পেলাম ফলাফল পেলাম। ঠিক আছে, কারণ অ্যাজের সাথে সবসময়ের জন্য আমাদের কি দেওয়া থাকবে একটা কজ বা কারণ দেওয়া থাকবে, এবং দেন আমরা পরবর্তীতে আমরা কি পাবো
একটা ইফেক্ট বা ফলাফল পাবো। তো অলরেডি আমরা পেয়ে দিই যে যেহেতু সে মানে পড়াশোনা করেছিল সিরিয়াসলি, এই জন্য সে জিপিএ 5 পেয়েছে। 6 নম্বরটাতে আসি, এই কলেজ ইজ এ সিট অফ লার্নিং। তো একটা কলেজ হচ্ছে আমাদের হচ্ছে শিক্ষার একটা কি জায়গা বা স্থান। সো এখানে আমরা যেটা বলতে পারি, সুতরাং এভরিওয়ান এরপর লিখলাম গোস টু কলেজ, এভরিওয়ান গোস টু কলেজ। সুতরাং এই কারণে আমাদের কি হয়, আমাদের প্রত্যেকেই আমাদের সাধারণত কি করে, কলেজে যায়। ওকে, অথবা এভরিওয়ানের জায়গায় আমরা দিতে পারি এভরি স্টুডেন্ট, এটাও আমরা চাইলে দিতে পারি এভরি স্টুডেন্ট। তাহলে আমরা এখানে দিতে পারি কি এভরি স্টুডেন্ট, এটা দিলেও কিন্তু চলবে, কারণ এভরি স্টুডেন্ট মানেও কিন্তু একজন না, মানে আমাদের প্রত্যেককে বোঝাচ্ছে, এই জন্য আমাদের কিন্তু ভার্ব আলটিমেটলি কোন ফর্মে দাঁড়াচ্ছে, সিঙ্গুলার ফর্মে আমাদের দাঁড়াচ্ছে। আচ্ছা, এরপর ইট শুড বি এ পিসফুল প্লেস। ইট বলতে আমরা কাকে বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি কলেজকে। তাহলে এখানে বলা হচ্ছে ইট শুড বি এ পিসফুল প্লেস, অর্থাৎ এটা কি হওয়া উচিত, একটা শান্তিপূর্ণ একটা স্থান উচিত, হয়ার যেখানে দেয়ার ইজ নো পলিটিক্যাল ক্লাস বা পলিটিক্যাল অ্যাক্টিভিটি, পলিটিক্যাল এরপর আমরা লেটার যেটা লিখবো হচ্ছে অ্যাক্টিভিটি। ওকে, অ্যাক্টিভিটি মানে আমরা জানি কার্যক্রম। তাহলে আমাদের এটা বলা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা শান্তিপূর্ণ একটা প্লেস হবে, যেখানে আমাদের কোনো রাজনৈতিক কার্যক্রম কি হবে না। তাহলে এই যে আমরা মোটামুটি এখানে দেখলাম যে এটার সাথে আমাদের একটু মিলাইতে হবে, যে যেখানে আমাদের এই জিনিসগুলো আমাদের হবে না, কারণ দেখা যাচ্ছে যে সব কিছু আসলে নিয়মের মধ্যে আমাদের আনাটা কিন্তু একটু টাফ হয়ে যায়। তো অনেক সময় আমাদের সিকোয়েন্স অনুসারেও আমাদের জিনিসগুলো কি দিতে হবে। আর দেয়ার ইজ নো পলিটিক্যাল অ্যাক্টিভিটি, এটা হচ্ছে আমরা কি প্রেজেন্টেই করব, কারণ এখানে পাস্ট হওয়ার মতো তেমন কিন্তু কিছু হয়নি, বিধে আমরা পরেরটা কিন্তু কিসে করেছি, প্রেজেন্টেই আমরা মোটামুটি করেছি। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো মোটামুটি আমরা বুঝতে পারলাম। তো আমরা এই পার্ট 1-এ বোর্ড কোয়েশ্চেন সলভ কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1-এ আমরা 1 থেকে 7 পর্যন্ত আমরা দেখলাম, এরপরে আমরা 8 থেকে বাকিগুলো আমরা এই পার্টেই দেখব। ওকে, তো আমরা ইতিমধ্যে 1 থেকে 7 পর্যন্ত আমরা করেছিলাম, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা 8 নম্বর থেকে শুরু করি। এখানে বলা হয়েছে 8 নম্বরে, বাট নাও এ ডেজ পিসফুল অ্যাটমসফিয়ার মানে হচ্ছে আমাদের পরিবেশ, ইজ অ্যাবাউট ফর্ম দ্য কলেজ। তো এটার মানে হচ্ছে যে এখন বর্তমানে আমাদের হচ্ছে কি, যে শান্তিপূর্ণ পরিবেশটা আমাদের কলেজে নাই বা দূর হয়ে গেছে। এরপর আমাদের কি দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে। আমি এখানে চাইলে প্রিপজিশন দিয়েও যুক্ত করতে পারি, আবার কনজাংশন দিয়েও কিন্তু কি করতে পারি, যুক্ত করতে পারি। যেমন আমি এখানে লিখলাম যে বিকজ, আমি যদি এখানে লিখি যে বিকজ তার সাথে আমরা কি লিখলাম, অফ, বিকজ অফ, এরপর আমরা লিখলাম হচ্ছে কি পলিটিক্যাল ভায়োলেন্স। আমরা এখানে লিখলাম হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স। ওকে, তাহলে আমাদের পলিটিক্যাল ভায়োলেন্সের কারণে, রাজনৈতিক সংঘর্ষের কারণে এখন দেখা যাচ্ছে আমাদের যে শিক্ষার যে পরিবেশটা ছিল কলেজে, সেটা কিন্তু এখন বর্তমানে আমাদের কি নাই। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি ইজিলি কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের বর্তমানে আমাদের কলেজে পরিবেশের যে মানে শান্তিপূর্ণ পরিবেশটা থাকছে না, সেটা কিসের কারণে, আমি এখানে লিখেছি বিকজ অফ পলিটিক্যাল ভায়োলেন্স। অথবা আমি এখানে বিকজ দিয়েও কিন্তু করতে পারতাম, বিকজ আমরা বলতে পারতাম যে পলিটিক্যাল ভায়োলেন্স ইজ ইনক্রিজিং, মানে আমাদের যে রাজনৈতিক যে সহিংসতা সেটা আমাদের আস্তে আস্তে কি বাড়ছে। এরপর 9 নম্বর আসি, দ্য স্টুডেন্টস হু। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, দ্য স্টুডেন্টস হু, আমাদের কিন্তু কোনো ভার্ব কিন্তু এখানে দেওয়া নাই। তাহলে আমাদের এখন যে বিষয়টা থাকবে, যে একটা সেন্টেন্সে আমাদের বেসিক্যালি কি 2টা ক্লোজ থাকবে, এবং ওই 2টা ক্লোজেই আমাদের কিন্তু ভার্ব লাগবে। যে আমি প্রিন্সিপাল ক্লোজ ইউজ করি আর সাবঅর্ডিনেট ক্লোজ ইউজ করি, যাই ইউজ করি না কেন, আমাদের কিন্তু মাস্ট বি কী করতে হবে, ভার্বটা দিতে হবে। তাহলে এখন আমরা যদি লিখি দ্য স্টুডেন্টস হু, এখানে লিখলাম হু, এখানে লিখলাম ওয়ার্ক হার্ডটা আমি কেন দিলাম, কারণ এই হুটা রিপ্রেজেন্ট করতেছে কাকে, স্টুডেন্টসকে। তাহলে স্টুডেন্টসরা যেহেতু প্লুরাল, সো এইটা অনুসারে কিন্তু আমাদের এখানে কি হয়েছে, ভার্বটা কিন্তু আমাদের হয়েছে। আমি একটু অ্যারো করে দিলাম যাতে আমরা মোটামুটি সবাই একটু বুঝতে পারি। তাহলে আমি যখন লিখলাম দ্য স্টুডেন্টস হু ওয়ার্ক হার্ড, যারা কঠোর পরিশ্রম করেছিল, এখানে আমি লিখলাম হচ্ছে কি, যে তারা হচ্ছে কি লাইফে ভালো করবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি দ্য স্টুডেন্টস হু ওয়ার্ক হার্ড, এরপর আমরা লিখলাম হচ্ছে ডু ওয়েল ইন দ্য এক্সাম, ডু ওয়েল, এরপর আমি কি লিখলাম, ইন দ্য এক্সাম।
তাহলে যে সমস্ত স্টুডেন্ট কঠোর পরিশ্রম করেছে বা হার্ডওয়ার্ক করেছে তারা পরীক্ষাতে কি করবে, ভালো করবে। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এখানে যেটা করেছিলাম যে আমরা এখানে দুটো ভার্ব দিয়েছিলাম, কারণ হু ওয়ার্ক হার্ড এটা হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকি যেটা আছে এটা কিন্তু আমাদের কি ছিল, প্রিন্সিপাল ক্লোজ ছিল। তাহলে আমরা দুইটা ক্লোজে কিন্তু আমরা মোটামুটি কি করব, ফুলফিল করে ফেলবো। এই জন্য হু ওয়ার্ক হার্ড এতটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকি যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। তো আমরা এখানে এইভাবে আমরা মূলত কি করলাম, পূরণ করে ফেললাম। এরপর 10 নম্বরে আসি, দ্য সুনার ইট ক্যান বি কন্ট্রোলড, অর্থাৎ যত দ্রুত এটা আমাদের কি করা যাবে, কন্ট্রোল করা পসিবল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি দেওয়া আছে, দ্য প্লাস আমরা এখানে কি দিয়েছি, কম্পারেটিভ ফর্মটা অলরেডি আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে দ্য সুনার ইট ক্যান বি কন্ট্রোল, যত তাড়াতাড়ি এটা কি করা সম্ভবপর হবে, নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে। তাহলে আমরা শুরুতেই যেটা দেখলাম যে এখানে কিন্তু আমাদের কি দেওয়া আছে, দ্য প্লাস আমাদের কি দেওয়া আছে, কম্পারেটিভ ফর্ম আছে। সো পরের পার্টটাও কিন্তু আমরা কি দিয়ে করব, দ্য প্লাস কম্পারেটিভ দিয়ে আমাদের করতে হবে। আমাদের একটা নিয়ম আছে কমপ্লেক্স সেন্টেন্সে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভ ফর্ম বলতে যখন দেখব একটা সেন্টেন্সে আমাদের কি থাকবে, দুইটা কম্পারেটিভ ফর্ম থাকবে, অর্থাৎ কয়টা কম্পারেটিভ ফর্ম, দুইটা। আর আমরা জানি যে আমাদের যে কোনো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের দুটো করে আমাদের কম্পারেটিভ ফর্ম থাকে, মানে তিন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তিনটা করে ফর্মেশন থাকে। একটা হচ্ছে পজিটিভ, আর হচ্ছে কম্পারেটিভ, আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কি, সুপারলেটিভ। তাহলে আমাদের যখনই আমরা দেখব যে একটা সেন্টেন্সে আমাদের দুইটা কম্পারেটিভ ফর্ম থাকবে, তো প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের কি করতে হবে, দুইটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমি যদি লিখি যে দ্য সুনার ইট ক্যান বি কন্ট্রোল, এরপর আমরা লিখতে পারি যে সে যত এটা নিয়ন্ত্রণ করতে পারবে। এরপর লিখলাম দ্য বেটার ইট ক্যান বি সলভড, দ্য বেটার ইট ক্যান বি, তার সাথে আমরা এখানে কি লিখলাম, সলভ, মানে তত দ্রুত আমাদের কি করা সম্ভবপর হবে, এইটা সমাধান করা আমাদের সম্ভবপর হবে। কারণ আমাকে কিন্তু এখানে কি করতে হবে, দা প্লাস কিন্তু কি করতে হবে, কম্পারেটিভ। অনেক সময় হইতে পারে যে আমার সোনার, বেটার এই জিনিসগুলো হয়তো আমাদের মনে পড়ছে না, তো সেই জায়গাতে আমরা শুধুমাত্র কি মোর দিয়েও কিন্তু আমরা অ্যান্সারটা করে নিতে পারবো। তার মানে আমি যখন লিখেছিলাম যে দ্য সুনার ইট ক্যান বি কন্ট্রোল, আমি যদি বলতাম দ্য মোর ইট ক্যান বি সলভ, তাহলেও কিন্তু আমাদের সেন্টেন্সটা হয়ে যেত। যদি আমাদের মনে না পড়ে যে সোনার, বেটার এগুলো যদি আমাদের মনে না পড়ে, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র কি মোর দিয়েও কিন্তু আমরা কি করে নিতে পারবো, এই অ্যান্সারটা আমরা করে নিতে পারবো। তাহলে আমরা আশা করি এই 10-এ আমাদের যেটা ছিল ডাবল কম্পারেটিভের যে নিয়মটা, এই নিয়মটা আমরা আশা করি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এরপর আমরা চলে আসি 11 নম্বরে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মেইডেন। মেইডেন বলতে আমরা সাধারণত যেটা বলি মধ্যমণি, মানে আমাদের সবার মধ্যমণি যেটাকে আমরা বলে থাকি, যাকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে, ভক্তি করে, এরকম লোক দিয়ে আমাদের সাধারণত বলা হয় মেইডেন। তাহলে আমরা যখন লিখলাম ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মেইডেন, একদা আমাদের কি ছিল, একজন মধ্যমণি ছিল। এখন আমি এইটাকে কমপ্লিট করব বাকিটা। তাহলে আমি এখানে লিখলাম যে হু ওয়াজ অনেস্ট, আমাকে যে অনেস্টি দিতে হবে তা না, আমি অন্য যে কোনো অ্যাডজেক্টিভও দিতে পারি। আমি এখানে লিখলাম কি হেল্পফুল, এটা দিলেও কিন্তু আমাদের চলবে। তাহলে আমরা এখানে যেটা বললাম যে ওয়ান্স আপন এ টাইম, একদা সেখানে আমাদের কি একজন মেডেন লোক বাস করতো, হু ওয়াজ অনেস্ট, অথবা আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি হচ্ছে হেল্পফুল। এই দুটোর যে কোনো একটা আমাদের দিলেই কিন্তু আমাদের চলবে। ওকে, আবার অন্য অ্যাডভার্বও দিতে পারি, আমরা দিতে পারি হু ওয়াজ ইনোসেন্ট, এটা যদি দিই তাহলেও কিন্তু আমাদের সেটা হবে। এরপর আসি আমাদের 12 নম্বরে, হার মাদার ওয়াজ ডেড, তার মা কি করেছিল, মারা গিয়েছিল। এরপর আমি বলতে পারি ডিউরিং হিজ চাইল্ডহুড, বা ডিউরিং হার আমরা দিতে পারি, কারণ এখানে যেহেতু হার নিয়ে বলা হয়েছে, ডিউরিং হার, তার সাথে আমরা যদি এখানে লিখি হচ্ছে কি চাইল্ড, এরপর আমরা কি লিখলাম হুড। ওকে, তাহলে আমরা এখন বেসিক্যালি যে বিষয়টা থাকে যে হার মাদার ওয়াজ ডেড ডিউরিং হার চাইল্ডহুড, তার মানে তার শৈশবকালে হচ্ছে তার মাটা কি মারা গিয়েছিল। ওকে, তাহলে আমরা 12 নম্বরটা মোটামুটি বুঝতে পারলাম যে ডিউরিংটা কিন্তু এখানে প্রিপোজিশন। আবার এখানে আমি চাইলে কিন্তু কি করতে পারি, কনজাংশন দিয়েও কিন্তু আমরা করতে পারতাম যে হোয়েন হিজ এজ ওয়াজ 6, যখন তার বয়স ছিল কত, 6 বছর, তখন সে মারা গিয়েছিল। আমরা দুইভাবে কিন্তু করতে পারি, আমাকে যে একভাবে করতে হবে তা কিন্তু না। তাহলে আমরা বলতে পারি যে হোয়েন শি ওয়াজ, এখানে লিখলাম 6 ইয়ার্স ওল্ড, 6 ইয়ার্স, এখানে আমরা কি লিখলাম ওল্ড, এটা লিখলেও কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের দুইভাবে কিন্তু সঠিক, যার কাছে যেটা সহজ মনে হয় আমরা কি করব সেইভাবে আমরা অ্যান্সারটা করে নিব।
যে আমরা প্রিপোজিশন দিয়েও সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি, আবার কনজাংশন দিয়েও কিন্তু আমরা কি করতে পারবো, আমরা সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট করতে পারবো। এরপর আসি আমাদের 13 নম্বরে। 13 নম্বরের শুরুতে গ্যাপ দেওয়া আছে। এরপর বলা হয়েছে দে আর আনকাইন্ড টু লিটল সিন্ডেলা। তারা হচ্ছে আমাদের ছোট যে সিন্ডেলা ছিল তারপরে কিন্তু কি হয়েছিল, মানে অমানবিক হয়েছিল। আচ্ছা, তাই এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে আমরা একটা সেন্টেন্স আমরা তৈরি করি। যেমন আমি লিখলাম দো সিন্ডেলা ওয়াজ ইনোসেন্ট। দো সিন্ডেলা DRE সিন্ডেলা, এরপর লিখলাম ওয়াজ, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ইনোসেন্ট। আমরা এখানে দিলাম হচ্ছে কি ইনোসেন্ট। ওকে, যদিও ইনোসেন্ট মানে আমরা জানি নিষ্পাপ বা সহজ সরল টাইপের, মানে এখানে বলা হচ্ছে যদিও সিন্ডেলা কি ছিল, ইনোসেন্ট ছিল, দে ওয়ার আনকাইন্ড টু লিটল সিন্ডেলা, তারপর তার সিন্ডেলার উপর কিন্তু কি ছিল, অমানবিক ছিল। এরপর আমরা যে দেখি দে কম্পেলড হার। দে মানে আমাদের সামহাও মানে হয়তো পরিবর্গ হইতে পারে বা বেশ কিছু ব্যক্তি হইতে পারে। দে কম্পেলড হার, তারা মানে ইয়ে করতো, গালমন্দ করতো বা ভর্ৎসনা করতো। হোয়েন শি মেক্স এ মিস্টেক। ওকে, তাহলে সে যখন একটা ভুল করতো তখনই হচ্ছে তারপরে তারা কি হইতো, মানে কম্পেলড হইতো। তো আমাদের এখানে মেক না দিয়ে আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে হচ্ছে মেড দিই, তার সাথে আমরা এখানে কি লিখলাম DE। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে বিষয়টা থাকছে যে আমাদেরটা যেহেতু আমাদের পাস্টে করা আছে, তাহলে আমরা পরেরটাও কিন্তু আমরা এখানে আলটিমেটলি কিসে করব, আমরা পাস্টে কিন্তু আমরা করব। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছি যে দে কম্পেলড হার, তারা তাকে গালমন্দ করতো। হোয়েন শি মেড এ মিস্টেক, যখন সে কী করতো, একটা ভুল করতো। তাহলে আমরা আশা করি যে এখানে যে আমরা কমপ্লিট সেন্টেন্স 8 থেকে আমরা 14 পর্যন্ত করলাম, তো আমরা আশা করি সবাই কি করতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা পার্ট 1-এ আমরা 1 থেকে 14 পর্যন্ত প্র্যাকটিসগুলো দেখলাম, এবং এগুলো সবগুলো কিন্তু আমাদের বোর্ড কোয়েশ্চেন, বিভিন্ন বোর্ডে আমাদের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের এসেছে। তো আশা করি আমাদের এই জিনিসগুলো সবার জন্য উপকার হবে। এরপরেও যদি কোনো প্র্যাকটিসে কারো কোনো সমস্যা থেকে থাকে অথবা না বুঝে থাকি, তাহলে আমরা অবশ্যই এই ভিডিওর নিচে যে কমেন্ট অপশনটা আছে সেখানে আমরা আপনাদের কমেন্টগুলো আপনারা করবেন। আমরা চেষ্টা করব টেকনিক এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আমাদের এই কমপ্লিট সেন্টেন্স বোর্ড কোশ্চেন সলভ পার্ট 2-তে আপনাদের সবাইকে আমরা পাবো।